আসসালামু আলাইকুম। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির অ্যান্টি সেন্টিমেন্ট রাজনীতি বা তৃতীয় শক্তির উত্থানের জন্য কয়েক বছর পরপরই বিভিন্ন ধরনের মোর্চা হয়েছে, নতুন নতুন দল হয়েছে, কিন্তু এই আওয়ামী লীগ এবং বিএনপি সংকটে পড়লেও এই দল দুটির বাইরে তৃতীয় শক্তির সেই আবির্ভাব কখনোই অতীতে দেখা যায়নি। উল্টো এই দল দুটি আরো শক্তিশালী হয়েছে, ভোট বেড়েছে এবং দলীয়ভাবে বাংলাদেশের মানুষের কাছে আরো বেশি পৌঁছেছে। আসলে বাংলাদেশের মানুষের বা ভোটারদের মনোজগতে তৃতীয় কোনো শক্তি এখন পর্যন্ত সেই অর্থে জায়গা করতে পারেনি। আওয়ামী লীগ এবং বিএনপির সমালোচকরা বারবার একটি কথাই সবসময় বলেন যে এই দল দুটির ভিতরে গণতান্ত্রিক চর্চা নেই এবং পরিবারতান্ত্রিক যে মনোভাব, তারা পরিবারতন্ত্রের নেতৃত্বের বাইরে বের হতে পারে না। সমালোচকরা আরো বলেন যে এই দল দুটি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে এবং তারা বাংলাদেশের রাজনীতিতে এমন একটি আধিপত্য বিস্তার করতে চায় যে তারা যুগ যুগ ক্ষমতায় থাকবে, সেইভাবে তারা সবকিছু দলীয়করণ করে। এই নানাবিধ সমালোচনা এবং নানাবিধ সংকটে পড়েছে বারবার আওয়ামী লীগ এবং বিএনপি। 1990 সাল থেকে যদি আপনি বাংলাদেশের রাজনীতির ধারাবাহিকতা অনুসরণ করেন বা গবেষণা করেন, দেখবেন যে সেই 91 নির্বাচনের পর 96-তে বাংলাদেশ গণতন্ত্রে আবার হোঁচট খায়। এরপরে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, আবার আওয়ামী লীগ ক্ষমতা হয়, আবার বিএনপি ক্ষমতায় আসে, আবার 2004 সালে ঝামেলা হয়, 8 সালে ঝামেলা হয়, 13-14 সালে ঝামেলা হয়। এরকমের ধারাবাহিক দেখা যাবে যে প্রতিটি জাতীয় নির্বাচনের 5 বছর হওয়ার পর একটি সংকটের মধ্যে বাংলাদেশের রাজনীতি পড়ে। প্রতিবারই বাংলাদেশে বৃহৎ দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি সমালোচনার মুখে পড়ে। আমরা দেখেছি 2004 সালে যখন রাজনৈতিক সংকট হয়, তখন আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে তৃতীয় একটি শক্তির আবির্ভাবের জন্য সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিকল্প ধারা গঠিত হয়েছিল। তখন অনেকেই ধারণা করেছিলেন যে বিএনপির একটি অংশ ভেঙে চুরে বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে যাবেন, বিএনপির শক্তি খর্ব হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরের একটি রাজনৈতিক দল আবার মাথাচাড়া দিবে এবং বাংলাদেশের হয়তো সরকার গঠনও তারা করবে। অর্থাৎ তখন বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের তৃতীয় শক্তির আবির্ভাবের একটি চেষ্টা হয়েছিল। কিন্তু সময়ের পরিবর্তনে, কালের পরিবর্তনে আমরা দেখতে পাচ্ছি সেই বিকল্প ধারার অস্তিত্ব কিন্তু বাংলাদেশে নেই। এরপরে 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যখন গঠিত হলো,
তখন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয় এবং তখন এই দুই নেত্রীকে এবং দুই পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করে দেওয়ার যে পরিকল্পনা হয়েছিল সেটিও কিন্তু কার্যকর হয়নি শেষ পর্যন্ত এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপরে আমরা দেখেছি 2012 সালে আজকের যে মান্না সাহেবের নেতৃত্বে দেখলাম যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে আবার একটি তৃতীয় শক্তির আবির্ভাবের চেষ্টা হয়েছিল নাগরিক ঐক্যের নামে। সেটিও আমরা দেখলাম যে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেখানে নাগরিক ঐক্য ভালো করতে পারেনি। 2018 সালে নির্বাচনের আগে আমরা দেখলাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সহ আরো কয়েকজনের নেতৃত্বে দেখলাম যে যুক্ত ফ্রন্ট গঠন হলো। সেটিও দেখলাম হালে পানি পেল না, তারাও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপির বড় কোনো ক্ষতি করতে পারেনি। এরপরে 2018 নির্বাচন গেল, পরবর্তীতে 2024 সালে আওয়ামী লীগের যে অধীনে সরকারের অধীনেই নির্বাচন হলো এবং বিএনপি সে নির্বাচনে আসলো না। আওয়ামী লীগ বিতর্কিত সে নির্বাচনের পর ক্ষমতাও গঠন করে, সরকার গঠন করে, কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয় এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সরকারের নির্বাহী আদেশে বন্ধ রয়েছে। বর্তমানে বাংলাদেশে আবারও নতুন দল এনসিপি গঠিত হলো এবং তারা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে যে বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক যে দল বা যে রাজনীতি সেটিকে তারা রুখে দেবে, অবসান ঘটবে। আমি এতক্ষণ যে অতীত ইতিহাস বললাম আপনার তৃতীয় শক্তির, সেগুলো আমরা দেখেছি, সবগুলো মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এবছর যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এবছরের বিষয়টি ভিন্ন, অর্থাৎ 2024 সালে যে এনসিপি গঠিত হয়েছে তারা অন্যান্য যে শক্তিগুলো অতীতে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভাব করেছিল তাদের চেয়ে এনসিপি কিছুটা ব্যতিক্রম, যেহেতু তারা অভ্যুত্থানের মাধ্যমে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে ছাত্রদের এবং এটি শক্তিশালী হবে। আজকের আমরা দেখলাম যে রাজশাহীতে যে পথসভা করেছে এনসিপি, সেখানে দলটির নেতা নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন। তিনি এই পরিবারতন্ত্র এবং বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির যে ধারাবাহিকতা সেটির অবসান ঘটাবে বলে তিনি তার বক্তব্যে বলেছেন। অর্থাৎ তারা পরিবারতন্ত্র ফ্যাসিবাদীর যে হয়ে ওঠে সেটি তারা অবসান ঘটাতে চাচ্ছেন এবং সেজন্য তারা সর্বোচ্চ শক্তি, রাজনৈতিক শক্তি প্রয়োগ করবেন এবং তারা স্বীকার করেছেন কিছু ভুল তারা গণঅভ্যুত্থানের পর করেছে, কিন্তু সেই ভুলগুলো আর তারা করতে চান না, এজন্য তারা পথে নেমেছে। কিন্তু বাংলাদেশের মানুষের বা ভোটারদের মনোজগতের যে অবস্থা, তাতে অতীতে আপনি যে ইতিহাস দেখলাম তৃতীয় শক্তি উত্থানের পর সেটি কখনোই হালে পানি পায়নি। এবছর পাবে কিনা সেটিও এখনো আগামী ইলেকশন পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে আমাদের, যে এনসিপির ভবিষ্যৎ কি হয়। যারা রাজনৈতিক বিশ্লেষক এবং যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করেন এবং বাংলাদেশের
তরুণদেরকে অনুসরণ করে। তারা বলেন যে বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপির অপছন্দ করলেও যেসব লোক অপছন্দ করে তারা শেষমেশ এই দুটি দলকেই ভোট দেওয়ার জন্য বেছে নেয়। কারণ হলো তারা মনে করে যে তারা অন্য যে কোনো দলকে ভোট দিলে সেই ভোট আসলে নষ্ট হবে, ক্ষমতায় আসতে পারবে না। এই জায়গাটিতে আসলে মানুষের মনের পরিবর্তন কখনোই হয় না। এছাড়া এজন্য দেখা যায় যে আসলে এছাড়াও বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি যাদেরই আবির্ভাব ঘটে তাদের আসলে রাজনৈতিক শক্ত একটি আদর্শিক দিক ভোটাররা খুঁজে পায় না, এবং ভোটাররা আসলে সিদ্ধান্তহীনতায় ভোগেন যে তারা যারা নতুন করে আবির্ভাব বা নতুন রাজনৈতিক শক্তি হলো তারা কি শেষমেশ সফল হবে কিনা, এই জায়গাটাতে আসলে মানুষের সন্দেহ থাকে। এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দল দুটির যে সাংগঠনিক কাঠামো একেবারে তৃণমূল পর্যন্ত তাদের যে বিচরণ, সেই বিচরণটা কখনো নতুন রাজনৈতিক দলগুলোর হয়ে ওঠে না। মানুষ এখনো শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে যতটুকু চেনে একটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষ, এবং তাদের মার্কা, মাথায় যে মার্কা ঢুকানো রয়েছে ধানের শীষ এবং নৌকা, এর বাইরে অন্য কোনো মার্কা আছে কিনা সেটাও একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো ওইভাবে ভাবে না। মানুষ দলের নাম জানে না, কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়াকে চেনে, নৌকা ধানের শীষ চেনে। দলের নাম না জানলেও দেখা যাবে যে শেখ হাসিনার মার্কা নৌকা সেটিও চেনে, খালেদা জিয়ার মার্কা ধানের শীষ সেটাও জানে, কিন্তু দল কার কোনটা সেটা হয়তো বা মানুষ জানে না। কিন্তু এদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানে যে নৌকা ধানের শীষ। এই যে পরিচিতি, এই যে সাধারণ মানুষের ভিতরে বড় দুটি দলের বিচরণ রয়েছে, এই জায়গাটিতে আসলে কেউ কখনো এই রাজনৈতিক দল দুটি ক্ষতি করতে পারেনি। অর্থাৎ সাধারণ মানুষ বা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আসলে এই জায়গাটি থেকে সরানো যায়নি। এই কারণে অন্য কোনো রাজনৈতিক দল নতুন করে আসলেও তারা সাধারণ মানুষের এত কাছে যেতে পারে না। যেহেতু অতীতে বারবার ফেল হয়েছে, এবারও ফেল হবে আমি সেটা বলছি না, কিন্তু অতীতের ইতিহাস যেটা বলছে যে বাংলাদেশের তৃতীয় শক্তি আওয়ামী লীগ এবং বিএনপির ভোট ব্যাংকের কাছে আসলে সবসময় ভেসে যায়। এবছর তার ব্যতিক্রম হয় কিনা সেজন্য আমাদেরকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।